অন্বেষা দেবী তার স্বামী মোহনবাবু এবং দুই ছোট ছোট সন্তান রিমি ও মিলিকে নিয়ে শহরে বাস করে। মোহনবাবু এক ফ্যাক্টরিতে কাজ করত, আর সেখান থেকে যা টাকা ইনকাম করত সে তাই দিয়ে সংসার চালিয়ে নিত। কিন্তু আজকাল মোহনবাবুর খরচা আরো অনেক বেড়েছে, যার কারণে সে অনেক চিন্তাতেই ছিল। খরচ বেড়ে যাওয়ার কারণ হলো তার স্ত্রী অন্বেষা দেবী কয়েক মাস আগে থেকেই এক রোগে আক্রান্ত। হসপিটাল এবং ওষুধপত্রতেই মোহনবাবুর প্রায় অর্ধেক টাকাই চলে যায়, কিন্তু তবুও সে হার মানেনি। একদিন অন্বেষা দেবী তার স্বামীকে বলে, বলছি মোহন, তুমি আর আমার পেছনে এত টাকা খরচা করো না। আমার পেছনে টাকা খরচ করতে করতে তুমি তো সংসারের জন্যই টাকা রাখতে ভুলে যাচ্ছ। তোমার দুটো সন্তান আছে, ওদেরকেও তো একটু দেখো। আর আমি তো ওদের মা, আমি চাই না আমার দুই বাচ্চা শুকিয়ে থাকুক। অন্বেষা, তুমি সে আমাকে যাই বলো না কেন, আমি তোমাকে এরকম অসুস্থ করে ফেলে রাখতে পারি না। আর আমি তোমার দুই সন্তানেরও দেখাশোনা করছি। আমিও চাই না ওরা না খেয়ে ঘুমিয়ে পড়ুক, ওরা খালি পেটে থাকুক। আমি সবসময় ওদের খেয়াল রাখার চেষ্টা করি। আমি চলে যাবার পর তুমি ওদের দুজনের খেয়াল রেখো। আর হ্যাঁ, তুমি আর একটা বিয়ে করে নিও, কারণ তুমি কাজে চলে গেলে ওদের দুই বোনকে দেখার মতো আর কেউ নেই। তাই তুমি যদি বিয়ে করো তাহলে ওদের দুজনের দেখাশোনা করার মতো একজন মা তো থাকবে। অন্বেষা দেবী যখনই মোহনবাবুকে এসব কথা বলছিল তখনই তার দুই সন্তান সেখানে এসে যায়। মা, তুমি বাবাকে আবার বিয়ে করার কথা কেন বলছো? তুমি তো আমাদের মা, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবে? আমরা কিন্তু তোমাকে কোথাও যেতে দেব না। রিমি, আজকে না হয় কালকে আমাকে তো যেতেই হবে। আর কখন যাব এটা আমি বলতেই পারবো না, কিন্তু যেতে তো আমাকে হবেই। এই কারণে তোর বাবাকে আমি বলে রেখে দিচ্ছি, যাতে তোদের কোনো কষ্ট না হয়, বুঝলি? তুমি কোথায় যাবার কথা বলছো? আমি তো তোমাকে কোথাও যেতে দেব না। আর তুমি তো জানো মিলি তোমাকে না দেখতে পেলে কত কান্নাকাটি করে। সব সময় শুধু আমার সঙ্গে ঝগড়া করে। মা কোথায় মা কোথায় বলে পুরো বাড়িটা মাথায় তুলে দেয়। তাহলে তুমি বলো, এই ছোট মিলিকে আমি কিভাবে সামলাবো? সে তো জানি রে মা, কিন্তু আমার যে আর কিছু করার নেই। আমার শরীর ভীষণ অসুস্থ, আর কটা দিনই হয়তো আমি তোদের সঙ্গে আছি, এর বেশি আর থাকতে পারবো না আমি। এই বলে অন্বেষা দেবী তার দুই সন্তানকে কাছে টেনে নিয়ে কান্নাকাটি করতে থাকে। তারা দুই বোন খুবই ছোট ছিল, আর এই কারণে তারা তাদের মায়ের সব কথা বুঝতে পারছিল না। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে আবার অন্বেষা দেবী মোহনবাবু এবং তার দুই সন্তানকে ডেকে বলে, শোন মা, তোদের একটা কথা বলছি। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার শরীরটা অনেক খারাপ লাগছে, এই কারণে আমি তোদের সবাইকে ডেকেছি। মোহন, তুমি আর দেরি করো না, আমার মৃত্যুর পর একটা বিয়ে করে নিও, যেমনই মেয়ে হোক না কেন। তুমি শুধু এটা দেখো যেন আমার দুই সন্তানকে মেয়েটা সুখ দিতে পারে। তুমি এরকম দেখে একজনকে বিয়ে করো কিন্তু। অন্বেষা, তুমি এরকম করে কেন বলছো? আমি শুধু তোমাকে ভালোবাসি, দয়া করে এরকম বলো না। মা, তুমি এরকম করে কেন বলছো? তুমি আমাদেরকে রেখে কোথাও যেও না, আমরা তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাদের কোনো নতুন মা চাই না, আমাদের দুই বোনের শুধু তোমাকে চাই। রিমির কথা শেষ হতে না হতেই রিমির মা তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এটা বুঝতে পেরে রিমির বাবা মোহনবাবু অনেক কান্নাকাটি করা শুরু করে দেয়। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়। অন্বেষা দেবীর শেষ ইচ্ছা পূরণ করার জন্য মোহনবাবু বিয়ে করবে বলে ঠিক করে। তাই সে একটা পাত্রীর সন্ধান করে। মোহনবাবুর মোনালিসা নামের এক মেয়েকে পছন্দ হয়। দুদিন পর মোহনবাবু তার দুই সন্তানকে নিয়ে সোনালীকে দেখতে যায়। মোনালিসা দেখতে শুনতে ভালোই ছিল, কিন্তু তবুও মা হিসেবে রিমি এবং মিমি তাকে স্বীকার করে নিতে পারছিল না। দেখতে দেখতে কিছুদিন পরেই মোনালিসার সঙ্গে মোহনবাবুর বিয়ে হয়। বিয়ের পর মোনালিসা রিমি এবং মিমিকে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিত, কিন্তু তখনই যখন মোহনবাবু বাড়িতে থাকতো। একদিন, এই রিমি, যা তো আমার জন্য একটু চা গরম করে নিয়ে আয়। মা, আমি তো চা বানাতে পারি না। তুমি তো এরকম চা বানানোর কথা আগে তো বলনি। আগে বলিনি তো কখনো বলবো না, এখন বলছি তো, চা বানিয়ে নিয়ে আয়, আমি চা খাবো। ঠিক আছে মা, কিন্তু আমি কি করে চা বানাবো?
আমি তো এখন অনেক ছোট, আমার তো উঁচুতে হাতই যাবে না। উঁচুতে হাত যাবে না? যত সব আমার কাছেই জোটে। ভেবেছিলাম কত কি, বিয়ের পর আমি বসে বসে খাবো, আর এখন এই চল আমার সাথে রান্নাঘরে চল। আমি তোকে উঁচু টুল দিচ্ছি, ওটার ওপরে উঠে রান্না করবি। আর এখন তাড়াতাড়ি একটু চাটা বানিয়ে দে, একটু যদি দেরি হয়েছে তাহলে দেখবি। এই বলে মোনালিসা রিমি ছোট বোন মিলিকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে রান্নাঘরে চলে যায়। ধাক্কা দেওয়ার কারণে মিলি পড়ে যায়, আর পড়ে যেতে মিলির অনেক জোরে হাতে পায়ে চোট লাগে। তখন মিলি অনেক জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে। রিমি তাড়াতাড়ি করে তার ছোট বোনকে চুপ করিয়ে তার সৎ মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। বোনকে চুপ করাতে করাতে রিমির একটু চা বানাতে দেরি হয়ে যায়। এই কারণে রিমি যখন তার মায়ের কাছে চা দিতে যায়, তখন মোনালিসা বলে, কিরে এত দেরি হলো কেন? আমি কখন থেকে চায়ের জন্য অপেক্ষা করছি, আর তোর এখন আসার সময় হলো? কই দেখি চাটা কেমন বানিয়েছিস। এই বলে মোনালিসা এক চুমুক চা খেয়ে সেই গরম চা রিমির হাতে ছুঁড়ে দেয়। তখন রিমি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, মা তুমি এটা কি করলে? আমি তো তোমার জন্য এত কষ্ট করে চা বানিয়ে নিয়ে এলাম, আর তুমি এই গরম চাটা আমার হাতেই ফেলে দিলে। এটা কেন করলে তুমি? আমার হাতটা তো জ্বালা করছে। এই চাটা দেখেছিস? তুই নিজে খেয়ে দেখ তো কেমন হয়েছে। একদম বেকার হয়েছে এই চাটা। তোর জন্য ঠিকই আছে, এবার থেকে যেন মনে থাকে, দ্বিতীয়বার যখন চা করার কথা বলবো তখন ভালো করে করবি। আর শোন, এই কথাটা তোরা দুই বোন যেন তোর বাবার কানে না তুলিস। যদি একবার তোর বাবার কানে উঠেছে তাহলে কিন্তু আমি তোদের দুই বোনকেই বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। তুমি আমাদেরকে এরকম করো না, শুধু আমার মায়ের জন্য বাবা তোমাকে বিয়ে করেছে, যাতে আমরা ভালো থাকি, আর তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো। বেশ ভালো কথা হয়েছে দেখছি, এত ছোট বয়সে ছোট মুখে এত বড় বড় কথা বলছিস। আজকে আসুক তোর বাবা, তোদের নামে এমন এমন কথা বলবো তোর বাবা তোদেরকে মেরে মেরে আর রাখবে না, দেখিস। তুমি এরকম বলো না, তুমি শুধু শুধু বাবাকে যদি বলো তাহলে বাবা আমাদের উপর অনেক রেগে যাবে, কিন্তু আমরা তো ওরকম কোনো কিছুই করিনি। তুমি আমাদের নামে মিথ্যা কথা কেন বলবে? তোদের নামে মিথ্যা কথা বলবো না তো কি বলবো? আরো বেশ করে বলবো, যাতে তোর বাবা তোদের দুজনকে অনেক মারধর করে, বুঝেছিস? এই বলে মোনালিসা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা যখন মোহনবাবু বাড়িতে আসে, তখন মোনালিসা রিমি ও মিলির নামে অনেক উল্টোপাল্টা কথা বলে। সেই কথাগুলো শুনে মোহনবাবু তার দুই মেয়ের কাছে আসে। এবার বুঝবি মজা, আমি অনেক বেশি বেশি করে মোহনকে সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলেছি, দেখ এবার কেমন লাগে। মোহনবাবু তার দুই মেয়ের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে বলে, রিমি, আমি জানি তুই অনেক ভালো মেয়ে, তুই তোর বোনের সবসময় খেয়াল রাখবি, আর তোর মায়ের কথা সবসময় শুনবি, কেমন? তাহলে দেখবি তোর মা তোদেরকে কিছু বলবে না, আর তাছাড়া তোদের মা তোদেরকে অনেকই ভালোবাসে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, মা আমাদেরকে অনেক ভালোবাসে। আমাদেরকে তো কোনো কাজও করায় না, আমরা তো বসে থাকি। আমরা যখন যেটা বলি তখনই সেটাই করে দেয়, একদম আমাদের আগের মায়ের মতো। রিমি যখন এসব কথাগুলো বলছিল, তখন মোনালিসার মুখে একটা আতঙ্কের ছাপ ছিল। মোহনবাবু সেটা ভালো করে বুঝতে পারছিল, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে রিমি এই কথাগুলো এত ভয় পেয়ে কেন বলছে। সেদিন রাত্রিবেলা মোনালিসা এবং মোহনবাবু দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কিন্তু রিমি আর মিমি যখন খাবার খেতে আসে, তখন তারা দুই বোনে দেখে যে সেখানে আর কোনো খাবারই বেঁচে নেই। তাদেরকে না খেয়ে শেষ পর্যন্ত ঘুমাতে হয়। এরকম ভাবে অত্যাচার সহ্য করতে করতে কিছুদিন কাটে। কয়েকদিন পর মোনালিসা মোহনবাবুকে এক খুশির খবর শোনায়। মোহন, জানো তুমি আবার বাবা হতে চলেছো। এবার আমার সন্তানও তোমাকে বাবা বলে ডাকবে। আজ আমি অনেক খুশি হয়েছি। কালকে তুমি অফিস থেকে ছুটি নেবে, একবার ডাক্তারখানায় যাব, ওখান থেকে একবার চেক আপ করে আসবো। তোমাকেও কিন্তু যেতে হবে। মোনালিসার কথায় মোহনবাবু রাজি হয়ে যায়। পরের দিন মোহনবাবু মোনালিসাকে নিয়ে ডাক্তারখানাতে যায়। মোনালিসা গর্ভবতী হওয়ার পর থেকে সে আর সংসারের কোনো কাজই করে না। বাড়ির সমস্ত কাজ রিমিই করে, আর তার হাতে হাতে সাহায্য করে তার ছোট বোন মিলি। এরকম ভাবে দিন কাটতে থাকে। একদিন মোহনবাবু মোনালিসাকে বলে,
মোনালিসা, আমি জানি এই অবস্থাতে তোমার বাড়ির কাজ করতে অনেক অসুবিধা হয়, সেই কারণেই আমি ভেবেছি বাড়িতে একটা কাজের লোক রেখে দেবো। বাড়ির সমস্ত কাজ কাজের লোকটাই করে দেবে, তোমাকে আর কিছুই করতে হবে না। মোহনবাবু এটাই ভাবতো যে বাড়ির সমস্ত কাজ মোনালিসাই করে, এই কারণেই সে আজকে এই কথাটা বলছিল। মোনালিসা কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলে, ওসবের আর কি দরকার, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। আর তাছাড়া আমার এই সন্তানের জন্য তো তোমাকে টাকা রাখতে হবে, তুমি ওই টাকাটা আলাদাভাবে রেখে দিও, আর বাড়ির সমস্ত কাজ আমি করে নেব, কোনো অসুবিধা নেই। মোনালিসার এই কথা শুনে মোহনবাবু খুবই খুশি হয়। মোনালিসা এভাবেই সবসময় মোহনবাবুর সামনে ভালো মানসিকতা দেখাতো, সেই কারণেই সে মোহনবাবুর মন জয় করে ফেলেছিল। কিন্তু মোহনবাবু এটা জানতো না যে তার দুই সন্তানের উপর কিরকম অত্যাচার হতো। এমনই একদিন মোহনবাবু কাজে বেরিয়েছিল। সে অর্ধেক রাস্তা থেকে বাড়িতে আসে কোনো এক দরকারি কাজে। তখনই সে দেখে তার দুই মেয়ে রিমি এবং মিলি বাড়ির সমস্ত কাজকর্ম করছে। কি ব্যাপার রিমি, মিলি, তোরা বাড়ির কাজ করছিস কেন? তোর মা কোথায়? তোদের মায়ের কি শরীর অসুস্থ? নিজেদের বাবাকে চোখের সামনে দেখে রিমি এবং মিলি একেবারে অবাক হয়ে যায়। তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন মোহনবাবু সোজা মোনালিসার রুমে যায় এবং দেখে যে মোনালিসা খাটের উপর বসে চিপস খেতে ব্যস্ত আছে। এটা দেখে মোহনবাবু একদমই অবাক হয়ে যায়। কি ব্যাপার মোনালিসা, তুমি বাড়িতে বসে আছো? ওরা দুই বোনে ওখানে তো কাজ করছে, কিন্তু তুমি যে বলেছিলে বাড়ির সমস্ত কাজ সামলে নেব। ও, আজ বুঝতে পারছি, তাহলে তুমি এইভাবে বাড়ির কাজ সামলাও, তাই তো? আমার দুই মেয়ের জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, আজ তুমি সেই মেয়েদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাচ্ছ? এই তোমার আসল রূপ, তাই তো? মোহনবাবুকে নিজের চোখের সামনে দেখে মোনালিসাও চমকে ওঠে। তখন মোনালিসা থতমত খেয়ে কি বলবে কিছুই বুঝতে পারে না। মোহন, তুমি হঠাৎ করে চলে আসলে, কি হয়েছে? আসলে কি আর বলবো, ওরা তো কাজ করার জন্য এত করে বলছিল, তাই আমি ওদেরকে একটু কাজ করা শিখিয়ে দিয়েছিলাম। মোনালিসা, তোমার এই ধান্দাবাজি আমাকে আর বলতে হবে না। তোমার চেহারা থেকে সবকিছু আমি বুঝতে পারছি, কারণ তোমার এই মুখে পুরোই বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। মোহনবাবুর মুখে এই কথা শুনে মোনালিসা অনেক ভয় পেয়ে যায়। দয়া করে বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা বলো না, আমার পেটে তো তোমার সন্তান আছে। তুমি দয়া করে এই সন্তানের কথা ভেবে আমাকে রেখে দাও, আমি আর এরকম কখনো করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো রিমি আর মিলিকে পর ভাববো না, ওদের উপর আর কোনো অত্যাচার করব না, আমি সত্যি বলছি। না, আমি কোনো মতেই তোমাকে বাড়িতে রাখতে পারবো না। তুমি যদি আবার এরকম ব্যবহার করো তাহলে আমার মেয়ে দুটোর অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। আমি ওদের কথা ভেবেই তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, আর তুমি আজ ওদের উপর অত্যাচার করছো? ছি, এটা আমি কখনোই ভাবিনি। মোহন, আমি তোমার হাতে পায়ে ধরছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বলো না, মিলি আর রিমির কাছে ক্ষমা চাইতে বলো, আমি ওদের দুজনের কাছেও ক্ষমা চেয়ে নেব। এবার থেকে আমি ওদের দুজনকে নিজের সন্তানের মতোই দেখব, নিজের সন্তানের মতোই ভালোবাসা দেব। বাবা, মা যখন এত করে বলছে তাহলে কিন্তু মাকে ক্ষমা করে দেওয়া উচিত। মা, তুমি আমাকে ভুল বোঝো না, আমি বাবাকে কিচ্ছু বলিনি, বাবা নিজে থেকেই সব বুঝতে পেরেছে। রিমি, মিলি, তোরা দুই বোনে আমাকে ক্ষমা করে দে, আমি তোদেরকে আর কখনো কোনো রকম কষ্ট দেব না, তোদের উপর আর কোনো রকমের অত্যাচারও করব না। এই দেখ, তোদের এই ছোট ভাইটাকে আমি সবসময় তোদের কাছে রেখে দেব, তোরা তিন ভাই বোনে মিলে খেলা করবি। মা, তুমি কিভাবে জানলে এটা আমাদের ভাই হবে নাকি বোন হবে? এটা যদি আমাদের বোন হয় তাহলে তো আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক আছে, তোরা যা চাইবি ঈশ্বর যেন সেটাই দেয়। এরকম ভাবে মোনালিসা সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা সপরিবারে মিলেমিশে আবার একসঙ্গে বসবাস করা শুরু করে। দেখতে দেখতে প্রায় 7-8 মাস কেটে যায়। মোনালিসা একটা ছোট্ট কন্যা সন্তানের জন্ম দেয়। এটা দেখে রিমি এবং মিলি দুজনেই খুবই খুশি হয়।